দর্শক দর্শক আমি এখন কথা বলবো জেনারেশন জি সদস্য সালমান কবির মনের সঙ্গে। তো সালমান কবির মন সম্প্রতি রাশা থেকে বাংলাদেশে ফেরত এসেছে। ও পড়াশোনা করতে গিয়েছিল ওখানকার একটা ইউনিভার্সিটিতে। আমরা জানতে চাইবো ও কোন ইউনিভার্সিটিতে গিয়েছিল, সেটা মস্কোতে ছিল কিনা কিংবা মস্কো থেকে দূরে ছিল কিনা, সেই শহরটির নাম এক্স্যাক্টলি, ইউনিভার্সিটির নাম এবং মন কবে গিয়েছিল, কোন সাবজেক্টে স্টাডি করতে গিয়েছিল। তো মন ওটা আসলে ছেড়ে দিয়েছে, ওখানে পড়াটা কন্টিনিউ করেনি, ডিসকন্টিনিউ করে বাংলাদেশে ফিরে এসেছে। তো মনকে কেন ডিসকন্টিনিউ করতে হলো, যদিও এখনো বাংলাদেশের অনেক তরুণ তরুণী রাশাতে পড়তে যেতে চাচ্ছে কিংবা অনেকের পড়তে যাবার বিষয়টি আন্ডার প্রসেসিং এ আছে। তো মন কেন ফিরে আসলো, মন কি ধরনের অবস্টাকল ফেস করেছিল সেখানে, আর মন যদি ফিরে না আসতো তাহলে ও কি স্ট্রাগল করে ওখানে টিকে থাকতে পারতো, অথবা মনের ইউনিভার্সিটিটি যদি সেই শহরে না হয়ে বা সেই প্রভিন্সে না হয়ে মস্কো কিংবা সেন্ট পিটারবার্গস এরকম কোনো বড় শহরে হতো, অন্য কোনো ইউনিভার্সিটি হতো, তাহলে কি তার টিকে থাকার সংগ্রাম কি আর একটু সহজসাধ্য হতো? এই পুরো বিষয়টি নিয়ে মনের কাছে আমি আসলে প্রশ্ন রাখছি, এতগুলো প্রশ্ন। তো মন এই প্রশ্নগুলোর উত্তর দেবে এবং সেই সঙ্গে জানাবে যে এখন যারা বাংলাদেশি তরুণ তরুণী ছাত্র ছাত্রীরা রাশাতে পড়তে যাওয়ার প্ল্যান করছে তাদের প্রতি মনের কি পরামর্শ, তারা আদৌ যাবে কিনা, গেলে মন যদি মনে করে থাকে যে তার পুরো জার্নিতে কোনো কিছু ভুল ছিল, সেই ভুলগুলো এড়িয়ে তারা কোন রাস্তায় এগোতে পারে যাতে করে তারা সেখানে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, জব পেতে পারে বা জব দিয়ে কিছু টিউশন খরচটা সেখান থেকে তুলতে পারে, এই বিষয়গুলো নিয়ে মনের কিছু পরামর্শ থাকবে। আর প্রথমে মন আমাদের সঙ্গে শেয়ার করবে মন কোনো ভুল করেছিল কিনা তার পুরো জার্নিতে, এবং করে থাকলে সেটি কি। তো শুরু করছি, এখন কথা বলবে, আমার প্রশ্নগুলোর উত্তর দেবে সালমান কবির মন। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার দেব। সেটা হচ্ছে, আমি রাশিয়ার ভারোনেশ সিটিতে ছিলাম, যেটার উচ্চারণটা হবে ভারোনেশ। এটা মস্কো থেকে অলমোস্ট 600 কিলোমিটার দূরে। আর আমার ইউনিভার্সিটির নাম ছিল উম, আম, ভারোনেশ ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজিস। আচ্ছা মন, আরেকটু ইন্টারাপ্ট করছি, সেটা কোন প্রভিন্সে ছিল? এটা ভারোনেশ প্রভিন্সে ছিল। আচ্ছা, ওয়ান্ডারফুল। হ্যাঁ, এটা মস্কো থেকে ভালোই দূরে, আর ইউক্রেনের বর্ডারের কাছে মোটামুটি। ইউক্রেনের বর্ডার থেকে 200 কিলোমিটার দূরে। ওকে, তো আমরা ফার্দার জানতে চাচ্ছি সেখানে কেন পড়াশোনাটা তুমি চালিয়ে যেতে পারলে না, কি ধরনের প্রতিবন্ধকতা ছিল, কেন চলে আসতে হলো, বা অন্য শহরে বড় শহরগুলোতে যেটি বলছিলাম আমি, সেন্ট পিটারবার্গ কিংবা মস্কো হলে সুবিধাটি হতো কিনা, কেমন সুবিধা বাড়তো কিনা, এবং সেখানে টিকে থাকবার সম্ভাবনা আরো বেড়ে যেত কিনা, বা নতুন যারা যেতে চায় তাদের জন্য কি পরামর্শ আছে, সার্বিক বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি বলবো যে সেখান থেকে চলে আসার বা আমার পড়াশোনা স্টপ করার অবশ্যই কিছু কারণ ছিল। আমি একবারে শুরু থেকে শুরু করতে চাই। হুম, সেটা হচ্ছে প্লিজ। প্রথমে যে এনভায়রনমেন্টাল শক যেটাকে বলবো, কালচার শক ইউ মিন? কালচার শক, কালচার সরি। শক, ওকে। অবভিয়াসলি এটা আমার প্রথমবার বিদেশ যাত্রা। তো অবশ্যই কিছুটা কালচার শক ছিল, বাট আমি বলবো যে আমি মোটামুটি তার জন্য প্রিপেয়ার ছিলাম। বাট আমি যেখানে যাই, যে ইউনিভার্সিটির হোস্টেলে উঠি, সেই হোস্টেলটা আনফরচুনেটলি আম আমার এক্সপেকটেশন থেকে অনেকটাই খারাপ ছিল বলা যায়। আ খুব বেশি ক্লিন ছিল না, বাট অনেক বেশি গ্যাদারিং ছিল, যেটা আসলেই খুব আনএক্সপেক্টেড। কারণ অবশ্যই আমি বাংলাদেশ থেকে যেহেতু একটা উন্নত দেশে যাচ্ছি, তো আমার এক্সপেকটেশন ছিল যে আমার লিভিং এনভায়রনমেন্টটাও ভালো হবে, বেটার হবে। বাট আনফরচুনেটলি সেটা ছিল ওয়ে ওয়ার্স। আ সেটা আমার মানিয়ে নিতে খুব কষ্ট হয়েছে। বাট তারপর আমি ভেবেছিলাম যে হয়তো আমি টাইম টু টাইম মানিয়ে নিতে পারবো। সেটা গেল প্রথম পয়েন্ট। 2nd যেটা বলবো, সেটা হচ্ছে যে জব ক্রাইসিস। আম আমি যেই আমি যে সিটিতে যাই,
সেখানে অলরেডি অনেক বেশি বাংলাদেশি, নেপালিজ বা অ্যারাবিয়ান অনেক বেশি ছিল এবং বেশিরভাগই এরা ল্যাঙ্গুয়েজ পারে না। তো আমি এখানে আরেকটা কথা বলতে চাই যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাশিয়ার মতন একটা দেশে ল্যাঙ্গুয়েজ খুবই বেশি ইম্পর্টেন্ট। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। সেখানে ইংলিশ এতটা চলে ওয়েল না। স্পোকেন না। মানুষও ইংলিশের কথা বলে না বা বুঝে না। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা জবের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে ইন জেনারেল সেটা খুবই ইম্পর্টেন্ট। আর এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব কঠিন। আমি যদি একটু অনেস্টলি বলি। ইংলিশের সাথে অনেকটাই মিল আছে, বাট তারপরেও এটার গ্রামার গুলো অনেক কঠিন। ওদের কি আলাদা কোনো বর্ণমালা আছে অ্যালফাবেট, অবশ্যই। নাকি ইংলিশ অ্যালফাবেট দিয়ে লিখি? না, অবশ্যই ওদের আলাদা আলাদা alphabet আছে। alphabet, okay. তো ল্যাঙ্গুয়েজটা গ্রাস্প করা অনেক কঠিন। আম আর আরেকটা খুবই সারপ্রাইজিং জিনিস ছিল যে আমাদের যে টিচার ছিলেন, তিনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বোঝাতেন। মানে রাশিয়ান ভাষা শিখাতেন বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে শিখাতেন। উনি ইংলিশে এটাকে ট্রান্সলেট করতেন না। তো সেটা খুবই শকিং ছিল, কারণ ইংলিশে ট্রান্সলেট না করে দিলে এটা বোঝাটা অবশ্যই অনেক কঠিন। আমি যেটা একদমই এক্সপেক্ট করি নাই। তারপরেও দেখলাম সবাই somehow কোপ করে নিচ্ছে। তো আমিও ভাবলাম যে ওকে, সবাই যদি পারে তাহলে হয়তো আমিও পারব। বাট সেটা হয়ে ওঠেনি। ৮ মাসের মতন আমি ছিলাম, বাট আমি ল্যাঙ্গুয়েজ ওইভাবে ইমপ্রুভ করতে পারি নাই। মানে বেসিক কনভারসেশন করাটাই আমার জন্য খুব টাফ ছিল। এবং আমি বলব না যে সেটা শুধু পার্সোনালি আমার জন্য এপ্লাই করে। এটা আমার ক্লাসমেট যারা ছিল মোটামুটি সবারই দেখলাম যে একই অবস্থা। এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কেউই মানে চালানের মতন বলতে পারতেছে না। তো যাই হোক, সেটার কারণে আমরা মানে খুবই লিমিটেড কয়েকটা জায়গা ছাড়া আমরা কোনরকম জব ফ্যাসিলিটিস পাচ্ছিলাম না। এবং এটা তো অবশ্যই একটা ডিল ব্রেকার যেকোনো দেশেই। কারণ আমরা সবাই বাংলাদেশী, বাংলাদেশ থেকে যারা যাই অবশ্যই আমরা এক্সপেক্ট করি যে আমরা উন্নত দেশে গিয়ে জব করব, নিজেদের এক্সপেন্স নিজেরা বহন করব বা আমাদের ফ্যামিলিকেও কিছুটা সাপোর্ট করব। প্লাস আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের টিউশন ফি আমরা নিজেরা ক্যারি করব। তো অবশ্যই যখন জবের সেকশনটা লিমিটেড থাকে তখন অবশ্যই সেগুলো হয় না, ফুলফিল হয় না। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমার ক্ষেত্রে কোনো এক্সেপশন হয় নাই। আমার ফুডিং উঠাতেই দেখা গেছে যে অনেক মাসে কষ্ট করতে হয়েছে। আমি সেভাবে জব পেতাম না। জবের সেকশনটা খুব লিমিটেড ছিল। আর এটার আরেকটা বড় কারণ হচ্ছে আমরা সবাই জানি যে রাশিয়াতে এখন যুদ্ধ চলতেছে ইউক্রেনের সাথে। এবং ওয়েস্টার্ন অনেক স্যাংশন রাশিয়ার উপর আছে। অলমোস্ট ১০,০০০ স্যাংশন। তো তার কারণে ইন্টারন্যাশনাল যত কোম্পানিগুলো আছে রাশিয়া থেকে তারা বিজনেস সরিয়ে নিয়েছে। যার কারণে আপনারা জানেন ম্যাকডোনাল্ডস বা পিজ্জা হাট বা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক শপগুলো যদি বলি, স্যামসাং এই ধরনের ব্র্যান্ডগুলো কিন্তু রাশিয়াতে আর অপারেট করছে না। তো ওরা চলে যাওয়াতে আমরা যারা ইংলিশ স্পিকার আছি, আমাদের জবের সেক্টরটা কিন্তু অলরেডি খুব লিমিটেড হয়ে গেছে। তো সেজন্য জব পেতে আসলে অনেকটাই কঠিন ছিল। জব পাওয়া যাচ্ছিল না বললেই চলে। অনেক মাস গেছে যে আমি মাত্র হয়তো ১ থেকে ২ দিনের মতো কাজ করার সুযোগ পেয়েছি। এর বেশি আমি কাজ করার সুযোগ পাই নাই। এটা তো সবচেয়ে বড় কারণ আমাকে বলতে হবে। কারণ অবশ্যই নিজের এক্সপেন্স যদি নিজে এফোর্ড করতে না পারি তাহলে তো ওখানে আর টিকে থাকা পসিবল না। আর আরেকটা কারণ বলব, সেটা আমি বলব যে আমার পার্সোনাল কারণ। আম obviously এটা একটা নন মুসলিম কান্ট্রি। তো অ্যাজ এ মুসলিম আমি প্রে করি। আমি একটু রিলিজিয়াস। বাট আমার আশেপাশে যারা ছিল ওরা মোটামুটি ওয়েস্টার্ন কালচারটাকে অ্যাডপ্ট করতে পেরেছে, যেটা আমি পারি নাই। তো অ্যাজ এ রেজাল্ট ওরা ড্রিংকিং, স্মোকিং এর রিলেটেড সবকিছুই করতো। যেটা আমার পার্সোনালি প্রবলেম ছিল। বাট আমি জানি যে এটা সবার জন্য প্রবলেম হবে না। তারপরেও আমার মনে হয়েছে যে এটা বলে রাখা ভালো। তো আমার এক্সপেরিয়েন্স এ মোটামুটি বেশিরভাগই এগুলোর সাথে জড়িত, যদি আমি নিজে কখনো ছিলাম না। এটাও আমার জন্য একটা বড় প্রবলেম ছিল। তো আরেকটা যেটা ইম্পোর্টেন্ট কথা সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে ওখানে স্ক্যামিং অনেক বেশি। স্ক্যামারের সংখ্যা অনেক বেশি। এটা মূলত সেন্ট্রাল এশিয়ানরা করে। ওরাই মূলত আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, আমরা যারা ল্যাঙ্গুয়েজ পারি না, তো আমাদেরকে জবগুলা মূলত ওরাই দেয়। জবের কন্ট্রাক্ট এনে দেয়। তো
দেখা যায় যে আমরা ওনাদের কথায় জব করার পরেও ওনারা আমাদেরকে ঠিক মতন স্যালারি দিচ্ছে না, যেটা অবভিয়াসলি অনেক বড় একটা ব্লান্ডার। এরকমও অনেক আমার সাথে পার্সোনালি অনেকবার হয়েছে, আমার ফ্রেন্ডদের সাথে হয়েছে, আমার রুমমেটদের সাথেও হয়েছে। তো অবভিয়াসলি আমার যখন টিউশন, আমার ১ম বছরের কোর্স অলমোস্ট শেষের দিকে চলে আসলো। নেক্সট ইয়ার টিউশন ফি টাইম চলে আসলো। তখন আমার কিছু সেলারি বাকি ছিল, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ছিল। তো আমার সাথেও স্ক্যামিং হয়েছে, আমি স্ক্যামিং এর শিকার। আম সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলো আছে, ওই দেশের যারা আমাদেরকে কন্ট্রাক্ট এনে দিত, তারা আমাদেরকে সেলারি না দিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তো এরকম আসলে সচরাচর হয় আমার সিটিতে। স্পেশালি আমার সিটিতে। আমি বলব না যে আমি সব সিটির খবর জানি। মস্কো বা সেন্ট পিটার্সবার্গ ওইসব সিটিতে ডিফারেন্টও হতে পারে। বাট স্পেসিফিকলি বারাণসী এটা খুব কমন। আমি এতটুকু বলতে চাই। এবং এটাই আল্টিমেটলি আমার চলে আসার কারণ। কারণ আমি তখন আমার টিউশন ফি দেওয়ার মতন কোনো অ্যাবিলিটি ছিল না। বা আমি বাসা থেকেও হয়তো ওইভাবে সাপোর্ট পাই নাই, বা সাপোর্ট নিতে পারলেও আমি দেখলাম যে ফিউচারে এখানে আসলেই মানে সারভাইভ করাটা কঠিন হবে, বা মানে খারাপ সময় চলে গিয়ে ভালো সময় আসবে এরকম আমি ফিউচারে খুব বেশি দেখতে পারিনি, এরকম ভালো কিছু দেখতে পারিনি। তো আলটিমেটলি আমি ডিসিশন নিলাম যে চলে আসেন সেখানে, আমি না থাকার ডিসিশন নিলাম। তো এটাই আমার চলে আসার কারণ। আচ্ছা, এখন বাংলাদেশ থেকে নতুন যারা এখনো যেতে চাচ্ছে, তারা রাশার পুরো চিত্রটা অনেকে পায়নি। তারা হয়তো বিভিন্ন ব্লগ দেখছে, অনেক ব্লগার পজিটিভলি কথা বলে, পুরো কথাগুলি তাদের পজিটিভ থাকে, কারণ তাদের ব্লগার হিসেবে ভালো করতে হয়। সব দেশেরই, যে কোনো দেশ উন্নত অনুন্নত, যারাই যে দেশে থাকছেন এবং সেই দেশের থেকে ব্লগিং করছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃত চিত্রটা তুলে ধরছে না শিক্ষার্থীদের কাছে। তারা পজিটিভ দিকগুলোই দেখাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে তোমার যেহেতু ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স, নতুন যারা যাচ্ছে তাদের রাশায় যাওয়ার প্ল্যান ঠিক আছে কিনা, নাকি অন্য কোনো দেশের চিন্তা করা উচিত? যদি ঠিক থাকে, তারা কোন ধরনের শহরে গেলে, কোন প্রভিন্সে থাকলে ভালো করবে, জব ফ্যাসিলিটিস বেটার হবে বা থাকতে পারবে ওখানে? আচ্ছা, যেহেতু আমি রাজশাহী ছিলাম, তো মোটামুটি ওখানের কোন শহর কেমন কিছুটা হলেও আমার আইডিয়া আছে। কারণ আমি মোটামুটি রাশিয়ানদের সাথে, আমি বাংলাদেশি রাশিয়ান মানে বাংলাদেশি যারা রাশিয়া সেটেল, তাদের সাথে মোটামুটি কানেকশন ছিল। তো কিছুটা হলেও আমার আইডিয়া আছে যে কোন শহর কিরকম। তো ফার্স্টেই বলবো যে আমি যে সিটিতে ছিলাম বারোনেশ, এটাকে অ্যাভয়েড করার জন্য। কারণ আমি যে প্রবলেম গুলো বললাম এটা মোটামুটি সবারই কম বেশি। আর যারা এখনো ওখানে আছে হয়তো তাদের কোনো সাপোর্ট আছে, বা তারা হয়তো পার্সোনালি সামহাও বেটার করতে পেরেছে। বাট বেশিরভাগই আমি নেগেটিভিটি পেয়েছি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। এবং ওখান থেকে আমি যে চলে আসছি তা না, আমার সাথে অনেক নেপালি ছিল, অনেক বাংলাদেশি ছিল, তারাও কিন্তু আমার সাথে চলে আসছে। তো আমি বলব যে ভারুনেশ আপনারা এভয়েড করবেন। আর আপনারা যদি রাশিয়ায় যেতে ইন্টারেস্টেড হন, বা ভাবেন যে রাশিয়া আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হবে, হ্যাঁ হতে পারে। আমি বলব না যে রাশিয়া ভালো ডেস্টিনেশন হবে না, কারণ অবভিয়াসলি ওখানেও মানুষ ভালো করছে। বাট আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমি ৩ টা সিটির নাম বলব। সেটা ১ নম্বরে থাকবে মস্কো, ২ নম্বর হচ্ছে সেন্ট পিটার্সবার্গ, আর ৩ নম্বর আমি বলব ভলগোগ্রাড। এই ৩ টা সিটি আপনারা চুজ করতে পারেন। কারণ আমার জানা মতে এই ৩ টা সিটিতেই মোটামুটি অপরচুনিটি অন্যান্য সিটিগুলো থেকে ভালো। জব ফ্যাসিলিটি আছে। আর মস্কোটা আপনারা ট্রাই করবেন। কারণ মস্কোতে অনেক সময় দেখা যায় যে ইংলিশ দিয়েও চলে যাওয়া যায়। যেটা আপনারা অন্য সিটিগুলোতে পারবেন না। এটা খুবই কমন। যেমন ঢাকায় obviously মানুষ ইংলিশে একটু পারদর্শী বাংলাদেশের অন্যান্য জেলাগুলো থেকে। স্বাভাবিকভাবে এটা ক্যাপিটাল। রাশিয়ার ক্ষেত্রেও এটা সেম। ক্যাপিটালের মানুষরা ইংলিশে একটু এক্সপার্ট হয়। তো আপনারা মস্কোতেই ট্রাই করবেন। আর obviously ভারোনেশ বা ইউক্রেনের বর্ডারের কাছে যে দেশগুলো, ওগুলোকে এভয়েড করা ট্রাই করবেন। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ মন। প্রিয় দর্শক, মনের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। মনের রয়েছে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রাশায় বসবাস এবং লেখাপড়া করবার, যদিও আনফর্চুনেটলি ওটা কমপ্লিশনের দিকে যায়নি, বাট তারপরেও আমরা কিছু ইনসাইটস পেলাম। এবং আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে যারা বাংলাদেশি তরুণ তরুণী রাশাতে পড়তে যাওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে মনের এই ইনসাইটস বেশ গুরুত্বপূর্ণ হবে।
এবং পজিটিভ ভূমিকা রাখবে। তো এইসব জেনেই আমরা চেষ্টা করব সিদ্ধান্ত নিতে রাশায় আমাদের পড়তে যাওয়া উচিত কিনা, যদি যেতে হয় তাহলে কোথায় যাব। সো ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে আরেকদিন।